আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম স্টোরিজ ফ্রম এ ব্লু ভিট্রাল চ্যানেলে। আজকের এই ভিডিওতে আপনারা শুনবেন লিও তলস্টয়ের বিখ্যাত গল্প দ্য ডেথ অফ ইভান ইলিচের বাংলা অনুবাদ অডিও বুকের 8ম এবং 9ম পর্ব। আপনারা যারা এর আগের পর্বগুলো দেখেন নাই তারা অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এর আগের পর্বগুলো দেখে নিতে পারবেন। এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে এই গল্পের মতো এবং এর থেকেও অসাধারণ কিছু সাইকো ফিলোসফিক্যাল, ক্লাসিক্যাল নোভেল, উপন্যাস, বই, গল্প ইত্যাদি আসতে চলেছে। আর যারা আমাদের সঙ্গে এতদিন ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতদিন থাকার জন্য। আর যারা আপনারা এই গল্পটা শুনছেন অবশ্যই এটা কেমন লাগছে এটা কিন্তু কমেন্ট সেকশনে আপনাদের মতবাদ জানাবেন। এবং যারা কিনা হচ্ছে আপনাদের এরকম বন্ধুবান্ধব বা পরিচিত জনেরা আছে যারা এই ধরনের বই পড়তে আগ্রহী, অবশ্যই তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করবেন, কারণ হয়তো তারা এরকম বই খুঁজছে কিন্তু পাচ্ছে না। তারা কিন্তু অবশ্যই উপকৃত হবে এই সব ভিডিও পেলে। তো আজকের বেশি কথা না বাড়িয়ে শুরু করে দেই আমাদের পাঠ। সকাল সকাল যে হয়েছে তার একমাত্র প্রমাণ এই যে গেরাসিম ঘর ছেড়ে চলে গেছে। চাকর পিত্তর এসে মোমবাতি নিভিয়ে একটা জানলার পর্দা সরিয়ে দিয়ে চুপচাপ ঘরটা ঠিক করছে। দিন বা রাত্রি হোক, শুক্রবার বা রবিবার, কোনো ফারাক নেই, সব সমান। শুধু সেই অবিরাম দবদবে জ্বালিয়ে মারা ব্যথা, সেই চেতন যা জীবন অনিবার্যভাবে সমাপ্তির দিকে যেতে যেতে এখনও ফুরোয়নি। আর একমাত্র বাস্তব যেটা ভয়াবহ, সেই মৃত্যু আসছে এগিয়ে। আর আছে সেই প্রবঞ্চনা। দিন, সপ্তাহ, প্রহর এসব নিয়ে ভেবে কী বা হবে। চা খাবেন হুজুর? সকালে বাড়ির লোকে চা খাবে এই নিয়মটা ওর মানা চাই। আচ্ছা, ভাবলেন ইভান ইলিচ। না, বললেন তিনি। হুজুর, জায়গা বদল করে সোফায় আসবেন? ওকে ঘর ঠিকঠাক করতে হবে বই কি, আমি মনে হয় বাধাই দিচ্ছি, অগোছালো করে দিচ্ছি, ঘরটা নোংরা করছি। ভাবলেন ইভান ইলিচ। না থাক, তিনি বললেন। চাকর আরও কিছুক্ষণ কাজ করে গেল। হাত বাড়ালেন ইভান ইলিচ। বাধ্যের মতো কাছে এলো পিত্তর। কি চান হুজুর? ঘড়িটা। ইভান ইলিচের হাতের কাছে ছিল ঘড়িটা, সেটা তুলে তাকে দিয়ে দিল পিত্তর। 8:30। আর সবে উঠে পড়েছে? না হুজুর, ভাসিলি ইভানভিচ স্কুলে গেছেন আর প্রস্কোভিয়া ফিওদরফনা বলে রেখেছেন যে আপনি ডাকলে যেন ওকে জাগিয়ে দেওয়া হয়। ডাকবো নাকি হুজুর? থাকগে, কিছু চা খেলে হয় না? তিনি ভাবলেন। হ্যাঁ, চা নিয়ে আসো। দরজার দিকে গেল পিত্তর। একা থাকার কথা ভেবে ভয় পেলেন ইভান ইলিচ। কী করে যে ওকে আটকে রাখা যায়। ও হ্যাঁ, ওষুধটা। পিত্তর, আমার ওষুধটা এনে দে তো। কেনই বা নয়, হয়তো উপকার দেবে সত্যি। 1 চামচ ওষুধ খেলেন তিনি। মুখে সেই মিষ্টি আশাহীন স্বাদটা জেগে উঠতেই ঠিক করে ফেললেন, না, কোনো উপকার হবে না। বাজে কথা, বাজে কথা। নিজেকে ঠকানো শুধু, এতে আর বিশ্বাস নেই। কিন্তু কেন, কেন এই যন্ত্রণা? এক মুহূর্তের জন্য যদি ছাড়া পেতাম। কাতরিয়ে ওঠাতে পিত্তর ফিরে এলো। না, যা, চাই নিয়ে আয়। বেরিয়ে গেল পিত্তর। একা কাতরাতে থাকলেন ইভান ইলিচ। ব্যথা যতই সাংঘাতিক হোক তার জন্য ততটা নয় যতটা দুঃখ। ক্রমাগত সেই একই জিনিস, দিন আর রাতের শেষ নেই। যদি তাড়াতাড়ি হতো, কোনো তাড়াতাড়ি। মৃত্যু? না, তমসা। না না, মরণের চেয়ে অন্য সব কিছুই ভালো। পিত্তর ট্রেতে করে চা নিয়ে ফিরে এলো। অনেকক্ষণ উদ্রুভান্তভাবে তার দিকে তাকিয়ে রইলেন ইভান ইলিচ। লোকটা কে, কি চায় বোঝার ক্ষমতা নেই। এভাবে তাকাতে বিব্রত লাগলো পিত্তরের। আর তার বিব্রত ভাবে হুঁশ ফিরে এলো ইভান ইলিচের। ও হ্যাঁ, চা এনেছিস? বেশ, নামিয়ে রাখ। হাত মুখ ধুতে সাহায্য করতে একটু, আর একটা পরিষ্কার শার্ট দে। হাত মুখ ধুতে লাগলেন ইভান ইলিচ। মাঝে মাঝে জড়ি নিয়ে হাতে মুখে জল দিলেন, দাঁত মাজলেন, চুল আঁচড়ালেন। আয়নায় দেখলেন নিজের চেহারা। ভীষণ ভয় লাগলো, বিশেষ করে পাণ্ডুর কপালে চাপ ধরে লেপ্টে থাকা চুল দেখে। শার্ট বদলাবার সময় তিনি জানতেন যে দেহের দিক
দিকে তাকালে আরও ভয় লাগতে পারে তার, তাই তিনি তাকালেন না। অবশেষে হাত মুখ ধোয়া ইত্যাদি সাঙ্গ হলো। ড্রেসিং গাউন গায়ে চাপিয়ে পায়ে কম্বল ঢাকা দিয়ে চা খেতে বসলেন একটা আরাম চেয়ারে। শুধু মুহূর্তের জন্য তাজা লাগলো, কিন্তু চা মুখে যেতেই আবার সেই ব্যথা, মুখের সেই স্বাদ। জোর করে চা খেয়ে পা ছড়িয়ে শুয়ে পড়লেন তিনি। শুয়ে পড়ে পিত্তরকে বলতে গেলেন। আবার সে একই জিনিসপত্রের পুনরাবৃত্তি। মুহূর্তের জন্য এক টুকরো আশার ঝিলিক, আর পর মুহূর্তে হতাশার বিক্ষুব্ধ সাগর। আর সর্বক্ষণ ব্যথা, সেই ব্যথা, সেই ক্লেশ, বিরাম নেই তার। একা থাকলে অসহ্য খারাপ লাগে, মনে হয় কাউকে ডাকি, কিন্তু জানা তো আছে যে অন্যদের সামনে আরও খারাপ লাগে। এবার তিনি পিত্তরকে চলে যেতে বললেন। পিত্তর চলে গেল। তিনি ভাবলেন, যদি আবার মরফিন দেয় হয়তো ভুলতে পারি। অন্য একটা কিছু উপায় করার জন্য বলতেই হবে ডাক্তারকে। এ অসম্ভব, এ অসম্ভব। কেটে গেল একটি ঘন্টা, তারপর আরও একটি ঘন্টা বাজলো বাইরে হলে। ডাক্তার হয়তো, হ্যাঁ ডাক্তারই বটে, তাজা চাঙা মোটামোটা হাসি খুশি লোক। মুখের ভাবে জানাচ্ছেন, কোনো কিছুতে ঘাবড়ে গেছেন দেখছি, কিন্তু এখনই সব ঠিকঠাক করে দিচ্ছি। মুখের এই ভাব এখানে খাপ খায় না ডাক্তার জানতেন, কিন্তু ভাবটা চিরকারের মতো মুখে চেপে বসেছেন যে। সেটাকে কি বদলানো যায়? যায় না। যেমন বদলানো যায় না সকালে বাড়ি বাড়ি যাবার জন্য গায়ে চাপানো ফ্রক কোটটাকে। সান্ত্বনা দেবার ভঙ্গিতে বেশ জোরে হাতে হাঁস ঘটলেন ডাক্তার। ঠান্ডায় জমে গেছি, বাইরে ভীষণ ঠান্ডা, দাঁড়ান একটু গরম হয়ে নেই, বললেন তিনি এমনভাবে যেন শুধু গরম হয়ে নিতে মিনিট খানেক অপেক্ষা করা যা দরকার, তারপর সব কিছু ঠিক করে দেবেন। তা কেমন? ইভান ইলিচের মনে হলো ডাক্তারের বলার ইচ্ছা, হালচাল কেমন, কিন্তু সেটা অনুচিত হবে ভেবে তার বদলে জিজ্ঞাসা করলেন, রাতটা কেমন কাটিয়েছেন? যেভাবে ইভান ইলিচ তাকালেন ডাক্তারের দিকে, তার মানে মিথ্যে কথা বলাতে তোমার কখনো কি লজ্জা হবে না? কিন্তু ডাক্তার বুঝতে চাইলেন না প্রশ্নটি, ইচ্ছা করেই হয়তো। ঠিক আগেকার মতো বিভৎসভাবে। ইভান ইলিচ বললেন, ব্যথাটা যায় না কখনো, কমেও না কখনো। একটা কিছু যদি আমায় দিতেন। হ্যাঁ হ্যাঁ, আপনারা রোগীরা মশায় সব সমান। আচ্ছা বেশ, এখন মনে হচ্ছে শরীরটা গরম হয়ে গেছে। এমনকি প্রাস্কোভিয়া ফিওদরফনার মতো কড়া লোক আমার টেম্পারেচার কোনো খুঁত ধরতে পারবে না। তাহলে সুপ্রভাত, করমর্দন করলেন ডাক্তার। ঠাট্টা তামাশার ভাবটা দূর করে মুখে একটা গম্ভীর ভাব এনে ডাক্তার রোগীকে পরীক্ষা করতে শুরু করলেন। নাড়ি দেখলেন, টেম্পারেচার নিলেন, বুক ঠুকে ঠুকে শুনলেন কান পেতে। ইভান ইলিচ নিঃসন্দেহে খুব ভালো করেই জানতেন যে এ সমস্ত হলো অর্থহীন, স্রেফ প্রবঞ্চনা। কিন্তু ডাক্তার যখন হাঁটু গেড়ে সামনে বসে ঝুঁকে কান রাখতেন কখনো নিচে কখনো উঁচুতে, অত্যন্ত গভীর মুখে শরীরে দোমড়াতেন আর বেঁকাতেন কত না ভাবে, জিমন্যাস্টের মতো, তাতে ধরা দিতেন ইভান ইলিচ, ঠিক যেমন করে ধরা দিতেন উকিলদের বক্তৃতার জালেও। যদিও তিনি জানতেন তারা মিথ্যা কথা বলছে, এমনকি কেন মিথ্যা কথা বলছে সেটাও জেনেও। সোফাতে তখনও হাঁটু গেড়ে বসে বুক ঠুকে ঠুকে দেখছেন ডাক্তার। এমন সময় দোরগোড়া থেকে এলো সিল্কের খসখসানি। শোনা গেল ডাক্তারের আসার কথা তাকে জানায়নি বলে পিত্তরকে বকছেন প্রাস্কোভিয়া ফিওদরফনা। ঘরে এসে স্বামীকে চুমু খেয়ে তক্ষুনি তিনি বোঝাতে লাগলেন যে অনেকক্ষণ হলো তিনি উঠেছেন, কিন্তু একটা কিছু ভুল বোঝার জন্য ডাক্তার আসার সময় রোগীর ঘরে ছিলেন না তিনি। তার দিকে তাকিয়ে দেখলেন ইভান ইলিচ। চোখে পড়ল শরীরের খুঁটিনাটি সব, তার সাদা রং, নধর ভাব, পরিষ্কার হাত আর গলা, চিকচিকে চুল, চকচকে প্রাণবন্ত চোখ, সব কিছুতে আক্রোশ হলো তার। মনে প্রাণে ঘৃণাবোধ করলেন তার প্রতি। প্রাস্কোভিয়া ফিওদরফনা যতবার তাকে ছুলেন ততবার ঘৃণা উতলে উঠল তার এবং তার ব্যাধির প্রতি প্রাস্কোভিয়া ফিওদরফনার মনোভাব বদলায়নি। রোগীদের প্রতি ডাক্তার যেমন একটা মনোভাব খাড়া করেন, যেটা তিনি বদলাতে পারেন না কখনোই, ঠিক তেমনি তার প্রতি একটা মনোভাব গড়ে তুলেছিলেন তার স্ত্রী। যা করা দরকার সেটা নাকি তিনি করছেন না, ইভান ইলিচ নিজেই দায়ী, আর এর জন্য তিনি মধুরভাবে তাকে শুধু তিরস্কার করতে পারেন। এই মনোভাব বদলাতে পারেন না প্রাস্কোভিয়া ফিওদরফনা। কিছুতেই কথা শোনেন না উনি, নিয়মিত ওষুধ খান না, আর সবচেয়ে খারাপ কি জানেন, জেদ করে এমনভাবে শুয়ে থাকে যেটা ওর পক্ষে খারাপ নিশ্চয়ই, পা উপরে তুলে। এসব কথা ফিওদরফনা বলল ডাক্তারকে। গেরাসিমকে দিয়ে কি করে পা তুলে রাখেন ডাক্তারকে বলা হলো। একটা মিষ্টি অবজ্ঞার হাসি হাসলেন ডাক্তার।
ও নিয়ে আর কি করা যায়? রোগীরা সারাক্ষণ কিছু না কিছু উদ্ভট ফন্দি বের করে, কিন্তু সেটা গায়ে মাখলে চলে না। রোগী দেখা শেষ করে ঘড়ির দিকে তাকালেন ডাক্তার। তখন প্রাস্কোভিও ফিওদরফনা ইভান ইলিচকে সাড়ম্বরে জানিয়ে দিলেন যে তার পছন্দ হোক বা না হোক, তিনি একটি বিখ্যাত ডাক্তারকে বলেছেন আজ এসে তাকে দেখতে। তিনি এবং মিখাইল দানিলভিচ, সাধারণ ডাক্তার কি, মিলে তাকে দেখে পরামর্শ করবেন। দয়া করে আপত্তি জানিও না, এটা আমি করছি নিজের জন্য, শ্লেষের ভঙ্গিতে বলে তিনি জানিয়ে দিলেন এটা করা হচ্ছে ইভান ইলিচের খাতিরে। কথাটা বলেছেন যাতে আপত্তি করার কোনো ওজোর থাকে না তার। ভূকুঞ্চিত করলেন ইভান ইলিচ, মুখে কিছু বললেন না। জানতেন তিনি এমন মিথ্যার জালে জড়িয়ে পড়েছেন যে কোনটা কি বের করা অসম্ভব। স্ত্রী তার জন্য যা করেন সবটা একেবারে নিজের জন্যই, সত্যি সত্যি নিজের জন্য করেন, সেটা স্বামীকে বলতেন নিজেরই জন্য করছেন, কিন্তু সেটাকে এমন অবিশ্বাস্য একটা রূপ দিয়ে বলতেন যাতে ইভান ইলিচ অর্থটা নেন ঠিক উল্টোভাবে। সত্যি সত্যি 11:30টার সময় বিখ্যাত ডাক্তারটি এসে হাজির হলো। আবার বুক পিট পেট ঢোকা, আবার ইভান ইলিচের সামনে এবং পাশের ঘরে কিডনি ও অন্ত্র নিয়ে ভারেক্কি কথাবার্তা, প্রশ্ন আর উত্তর, এমন গম্ভীর মুখে উচ্চারিত যেন এটা ফের সেই জীবন মরণের আসল প্রশ্ন নয়, একমাত্র যে প্রশ্নটার মুখোমুখি এখন ইভান ইলিচ, এটা যেন আদব কায়দা মতো না চলা কিডনি ও অন্ত্রের ব্যাপার। তাদের সামনে ঠিকমতো চালাবার ভার নিচ্ছেন মিখাইল দানিলভিচ এবং ওই বিখ্যাত ডাক্তারটি। বিখ্যাত ব্যক্তিটি বিদায় নিলেন গম্ভীর মুখে, কিন্তু একেবারে হাল ছেড়ে দেবার মতো করে নয়। আর ইভান ইলিচ যখন ভয় আর আশায় চিকচিকে চোখ তুলে ভীরুভাবে তাকে জিজ্ঞেস করলেন আরোগ্যের কোনো সম্ভাবনা আছে কিনা, তিনি বললেন, নিশ্চিত করে সেটা বলা যায় না, তবে সম্ভাবনা একটা আছে। ডাক্তার দরজার দিকে যাবার সময় তার দিকে ইভান ইলিচ আশাভরে যে দৃষ্টিতে তাকালেন সেটা এতই মর্মান্তিক যে ডাক্তারকে ফি দিতে পড়ার ঘর থেকে বেরিয়ে যেতে যেতে প্রাস্কোভিও ফিওদরফনা কেঁদে ফেললেন। ডাক্তারের আশ্বাসে চাঙা লাগলো ইভান ইলিচের, কিন্তু বেশিক্ষণ নয়। আবার সেই ঘর, সেই সব ছবি, পর্দা, দেয়ালের কাগজ, ওষুধের শিশি, বোতল, আর ব্যথায় আর যন্ত্রণায় ক্লিষ্ট সেই শরীর। কাতরাতে লাগলেন ইভান ইলিচ। একটা ইঞ্জেকশন দেওয়া হলো, বিস্মৃতির ঘোরে ডুবে গেলেন তিনি। ঘোর যখন কাটল তখন গোধূলি। খাবার এলো, মাংসের স্যুপ জোর করে কিছুটা খেলেন তিনি। আবার সব কিছু আগেকার মতো, রাত্রি ঘনিয়ে এলো এবার। ডিনারের পর 7টার সময় সন্ধে পোশাক পরে ঘরে ঢুকলেন প্রাস্কোভিও ফিওদরফনা। ভরাট উন্নত বুক, মুখে পাউডারের ছিটে। সকালে স্বামীকে মনে করিয়ে দিয়েছিলেন যে থিয়েটারে যাবেন আজ। শহরে এসেছেন সারা বার্নহার্ড। ইভান ইলিচের নিজেরই নির্বন্ধে একটা বক্স দেয়া হয়েছিল। কথাটা একেবারে ভুলে গিয়েছিলেন ইভান ইলিচ। স্ত্রীর সযত্ন সজ্জা দেখে আহত লাগলো তার, কিন্তু নিজের মনোভাব তিনি প্রকাশ করলেন না, কেননা মনে পড়ে গেল যে এ ধরনের নান্দনিক উপভোগে ছেলেমেয়েরা শিক্ষা লাভ করবে বলে তিনি নিজেই জোর করে বক্স নিতে বলেছিলেন। প্রাস্কোভিও ফিওদরফনা ঘরে এসেছিলেন আত্মপ্রসন্নভাবে, তবু অপরাধী গোছের একটা ভাব নিয়ে। বসে জিজ্ঞেস করলেন তার কেমন লাগছে। তার কাছে ধরা পড়ল শুধু জিজ্ঞেস করতে হয় বলে জিজ্ঞেস করছেন, কিন্তু জানতে চেয়েছেন বলে নয়, কেননা জানার তো কিছুই নেই। তারপর যা বলা দরকার বললেন প্রাস্কোভিও ফিওদরফনা। থিয়েটারে যাবার কথা তিনি ভাবতেন না একেবারে, কিন্তু বক্সটা নেওয়া হয়ে গেছে। এলেন এবং তাদের কন্যাও পেত্রিভিচেভ যাচ্ছে। ওদের একলা যেতে দেওয়া তো যায় না। অবশ্য ঘরে স্বামীর কাছে থাকতে পেলে তিনি আরও খুশি হতেন। যা হোক, যতক্ষণ তিনি বাইরে থাকবেন ততক্ষণ ডাক্তারের কথা মতো তিনি যেন সব কিছু নিশ্চয় করেন দয়া করে। এই সব কথা আর কি। হ্যাঁ, ফিওদর পেত্রোভিচ তোমাকে দেখতে চাই। ওকে আসতে বলবো? লিজাও আসতে চাই। আসুক। ঘরে এলো সুসজ্জিতা কন্যা, নবীন দেহের অনেকটা খোলা। সে দেহ দেখে তার অত্যন্ত যন্ত্রণা হলো। লোক দেখানো শরীর, মেয়েটি সবসময় স্বাস্থ্যোজ্জ্বল, স্পষ্টত প্রেমে হাবুডুবু খাচ্ছে। রোগভোগ আর মৃত্যুর সঙ্গে মানায় না এগুলো, তার সুখের ব্যাঘাত করছে তা। ফিওদর পেত্রোভিচ সান্ধ্য পোশাকে ঢুকলেন। ফরাসি অভিনেতা কাপুল এর কায়দায় টেরি কাটা, দীর্ঘ শিরা ওঠা গলা, সাদা কালারের একেবারে মোড়া, বুকের ওপর চওড়া সাদা শার্ট, সরু কালো প্যান্ট টানটান হয়ে বসেছে জোরালো উরুর উপর। একটা হাত সাদা দস্তানায় মোড়া, অন্যটাতে টপ হ্যাট। তার পেছনে সুরুত করে
অলক্ষিত ঢুকলো ইভান ইলিচের ছেলে, স্কুলের ছাত্র। বেচারিটির গায়ে চাপানো নতুন ইউনিফর্ম, হাতে দস্তানা, চোখের কোলে বিচ্ছিরি কালি পড়েছে, যার অর্থ ইভান ইলিচের অজানা নেই। ছেলের প্রতি তার মায়া বরাবর, এখন তার সন্ত্রস্ত সহানুভূতিপূর্ণ চাউনি থেকে কেমন যেন ভয়ঙ্কর। মনে হলো গেরাসিম ছাড়া ভাসিয়াই একমাত্র বোঝে তাকে, মমতা বোধ করে তার জন্য। সবাই বসল, আবার তাকে জিজ্ঞাসা করা হলো কেমন আছেন। তারপর কিছুক্ষণ কোনো কথা নেই। অপেরা গ্লাসের কথা লিজা জিজ্ঞেস করলো মাকে। সে কোথায় ওটা রেখেছে এ নিয়ে মা মেয়েতে অল্প একটু কথা কাটাকাটি হলো, অত্যন্ত অপ্রীতিকর। ফিওদর পেত্রোভিচ জানতে চাইলেন ইভান ইলিচ ছাড়া বার্নহার্ডকে কখনো দেখেছেন কিনা। প্রথমে প্রশ্নটা করতে পারেনি ইভান ইলিচ, তারপর তিনি বললেন প্রশ্নটা ধরার পর এবং বুঝতে পারার পর, না, আপনি দেখেছেন? হ্যাঁ, আদ্রিয়েনো লেকোভরিয়ারে। প্রাস্কোভিয়া ফিওদরভনা বললেন, কি একটা পালায় নাকি ওর অভিনয় বিশেষ করে ভালো। আপত্তি জানালো কন্যা। তারপর শুরু হলো ওর অভিনয়ের মধুরতা আর স্বাভাবিকতা নিয়ে আলোচনা। এ বিষয়ে সর্বদা যেসব কথা বলা হয়ে থাকে বলা হলো। আলোচনার মাঝে ইভান ইলিচের দিকে একবার তাকিয়ে ফিওদর পেত্রোভিচ চুপ করে গেলেন, আর সবাইও তাকিয়ে দেখে কথা বন্ধ করলো। জলজলে চোখে সোজা তাকিয়ে আছেন ইভান ইলিচ। মনে হলো তাদের উপরে চটে আছেন। কিছু একটা করা দরকার, কিন্তু করা গেল না কিছুই। নৈশব্দটা ভাঙা দরকার, কিন্তু ভাঙার সাহস নেই কারোর। সবারই একই ভয় যে কিছু একটাতে ধরা পড়ে যাবে সেই শালীনতার মিথ্যাটা, আর স্বরূপে হঠাৎ প্রকাশ পাবে সব কিছু। প্রথমে সাহস হলো লিজার, কথা বলল সে। সবাইয়ের মনোভাব গোপন করতেই চেয়েছিল সে, কিন্তু প্রকাশ করে ফেলল। তা যেতেই যদি হয় তাহলে উঠতে হয় এখন। ঘড়ির দিকে তাকিয়ে বলল, ঘড়িটা বাপের কাছে পাওয়া। বলল তার যুবকটির দিকে প্রায় অলক্ষিতে একটি অর্থপূর্ণ হাসি হেসে। কী নিয়ে যে হাসিটা সেটা জানে শুধু ওরা দুজনেই। তারপর সিল্কের পোশাক খসখসিয়ে উঠে পড়ল। সবাই উঠে পড়ল। ইভান ইলিচের কাছে বিদায় নিয়ে চলে গেল। ইভান ইলিচের মনে হলো ওরা চলে যাবার পর ভালো লাগছে, অন্তত সেই প্রবঞ্চনা বিদায় নিয়েছে, তো বিদায় নিয়েছে ওদের সঙ্গে। কিন্তু ব্যথাটা রয়েই গেল, সেই পুরনো ব্যথা, সেই পুরনো ভয়, যাতে কোনো কিছুই না হয় দুর্ভার, না হয় সহজ, সব কিছু খারাপের দিকেই এগোতে থাকে। আবার কাটলো মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা। অদল বদল নেই, কোনো শেষ নেই, কেবলই আরও ভয়ঙ্কর সেই অমোঘ সমাপ্তি। হ্যাঁ, গেরাসিমকে পাঠিয়ে দে, পিত্তরের প্রশ্নের জবাবে তিনি বললেন। স্ত্রী যখন ফিরলেন তখন বেশ রাত। পা টিপে ঘরে ঢুকলেও শুনতে পেলেন ইভান ইলিচ। চোখ খুলে তৎক্ষণাৎ বুঝলেন গেরাসিমকে পাঠিয়ে দিয়ে পাশে বসার ইচ্ছে তার। কিন্তু চোখ খুলে ইভান ইলিচ বললেন, না, তুমি যাও। খুব কষ্ট হচ্ছে বুঝি? তাতে কিছু এসে যায় না, একটু আফিম খাও। রাজি হয়ে আফিম খেলেন ইভান ইলিচ। স্ত্রী চলে গেলেন। রাত 3টে পর্যন্ত যন্ত্রণায় আধা বেহুশ হয়ে রইলেন ইভান ইলিচ। মনে হলো একটা কালো সরু বস্তায় তাকে ঠেলে ঢোকাবার চেষ্টা করা হচ্ছে। ক্রমশ ভেতরে ঠেলে দেওয়া হচ্ছে বটে, কিন্তু পুরো ঢোকাতে পারছে না। আর এই ভয়াবহ কাণ্ডটায় যাতনা পাচ্ছেন তিনি। মনে তার ভয়, তবু বস্তায় ঢুকে পড়তে তিনি চাইছেন। একই সঙ্গে বাধা দিচ্ছেন আর ঢোকার চেষ্টা করছেন। হঠাৎ হাতছাড়া হয়ে পড়ে গেলেন, ঘুম ভেঙে গেল। বিছানার পায়ের দিকটায় তখনও বসে গেরাসিম চুপচাপ ঢুলছে ধৈর্য ভরে। মোজা পরা শীর্ণ পা তার ঘাড়ে রেখে শুয়ে আছেন ইভান ইলিচ। ঢাকনার আড়ালে তখনও জ্বলছে সেই একই মোমবাতি। সেই একই ব্যথা তখনও ছাড়েনি তাকে। শুতে যা গেরাসিম, ফিসফিস করে তিনি বললেন। ঠিক আছে হুজুর, আরও কিছুক্ষণ থাকি। না, যা। পা নামিয়ে হাতের উপর পাশ ফিরে শুনলেন তিনি। শুরু হলো নিজের প্রতি দরদ। গেরাসিম পাশের ঘরে চলে যাওয়া পর্যন্ত সবুর করে নিজেকে ছেড়ে দিলেন শিশুর মতো কান্নায়। কাঁদলেন নিজের অসহায়তার জন্য, নিজের ভয়াবহ নিঃসঙ্গতার জন্য, লোকজন আর ঈশ্বরের হৃদয়হীনতার জন্য, ঈশ্বরের অনুপস্থিতির জন্য। কেন তুমি এরকম করলে? কেন এনেছো আমাকে পৃথিবীতে? হায়, কি করেছি আমি যার জন্য আমাকে যন্ত্রণা দিচ্ছে এমন করে? জবাবের প্রত্যাশা তিনি করেননি। তিনি কাঁদলেন এই জন্য যে কোনো জবাব নেই, থাকতে পারে না কোনো জবাব। আবার শুরু হলো ব্যথা, কিন্তু নড়াচড়া তিনি করলেন না।
ডাকলেন না কাউকে, শুধু মনে মনে বললেন, বেশ, আবার আঘাত করো আমাকে, কিন্তু কেন? তোমার কি করেছি? কেন? তারপর শান্ত হয়ে শুধু কান্না নয়, নিঃশ্বাস প্রশস্ত পর্যন্ত বন্ধ করে কান পেতে শুনতে লাগলেন। মুখের উচ্চারিত কথা নয়, যেন অন্তরের কথা শুনছেন। কান পেতে শুনছেন নিজের মধ্যে প্রবাহিত চিন্তার স্রোত। কি চাও তুমি? যা শুনলেন তার মধ্যে এইটি হলো বাক্যে ভাষা পাবার মতো স্পষ্ট হয়ে ওঠা প্রথম প্রত্যয়টি। কি চাও তুমি? কি চাও তুমি? মনে মনে আওড়ালেন তিনি। কি? চাই না যন্ত্রণা পেতে, বাঁচতে চাই, জবাবে বললেন। আবার একাগ্র মনোযোগ অবিষ্ট হলেন। সে মনোযোগে এত সংহত যে এমনকি তার ব্যথা পর্যন্ত তাকে অন্যমনস্ক করতে পারল না। বাঁচতে? কেমন করে বাঁচতে? শুধালো অন্তরের সেই স্বর। যেভাবে বেঁচেছি আগে, ভালো করে, আরাম করে। আগে যেমনভাবে ছিলে, ভালো করে, আরাম করে, শুধালো সেই অন্তরের স্বর। আর নিজের সুখী জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলোর কথা মনে যাচিয়ে দেখতে লাগলেন তিনি। কিন্তু আশ্চর্য, সুখী জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলো তার কাছে আর সেরকমটি মনে হলো না যেমনটি মনে হয়েছিল আগে কোনোটিই নয়, ছেলেবেলাকার একেবারে প্রথম দিকের স্মৃতিগুলো ছাড়া। শৈশবে সত্যি 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 সুখের কিছু ছিল, আবার ফিরে এলে তা নিয়ে বাঁচা যায়, কিন্তু সে সুখ ভোগ করেছিল যে সে আর নেই, এজন্য অন্য কারো স্মৃতি। আজকের এই ইভান ইলিচ যেসব ঘটনার পরিণাম, তা যখন থেকে শুরু হয়েছে তখন যা আনন্দের জিনিস মনে হয়েছিল এককালে, সব কিছু তার দৃষ্টির সামনে গলে গিয়ে পরিণত হলো অকিঞ্চিৎকর, এমনকি পাষণ্ডচিত কিছুতে। শৈশবে ছেড়ে তিনি এগোলেন, যত কাছে এলেন বর্তমানের, তত অকিঞ্চিৎকর আর অনিশ্চিত মনে হতে লাগলো নিজের আনন্দকে। আইনের স্কুল থেকে তার শুরু, তখনও সত্যি সত্যি ভালো জিনিস কিছু কিছু ছিল স্কুলে। ছিল আনন্দ, বন্ধুত্ব আর আশা। কিন্তু যত ওপরের ক্লাসে উঠেছেন তত কমে গেছে সুন্দর মুহূর্তগুলো। পরে প্রদেশপালের কাছে কাজের প্রথম কটি বছর আবার ফিরে এসেছে সুন্দর মুহূর্তগুলি। সেগুলি হলো নারীর প্রতি ভালোবাসা নিয়ে। তারপর জীবন হয়ে দাঁড়ালো জটিল। কমে গেল তার ভালো জিনিসের সংখ্যা। পরে আরও কমে গেল সেগুলি। যতদিন গেছে তত কমে গেছে। বিয়ে হলো আচমকা আর আশাভঙ্গ। স্ত্রীর নিঃশ্বাস প্রশ্বাসে সেই গন্ধ, সেই ইন্দ্রিয় পরায়ণতা, সেই ছলনার পালা, আর সেই নিষ্প্রাণ জীবিকা। টাকা নিয়ে দুশ্চিন্তা, বছরের পর বছর, 1 বছর, 2 বছর, 20 বছর, সেই একই জিনিস। যত দিন যায় তত নিষ্প্রাণ, যেন পাহাড় থেকে গড়িয়ে নামা ক্রমাগত, অথচ ভেবেছিলাম উঠেছি উপরের দিকে। হ্যাঁ, ঠিক তাই। সকলের ধারণা আমি উপরে উঠছিলাম, আর সমান পরিমাণে জীবন সরে গেছে পায়ের তলা থেকে। আর এখন শেষ, এবার মরো। তাহলে কি ব্যাপার? কেন? এটা হতে পারে না। এটা হতে পারে না যে আমার জীবন ছিল এত কুৎসিত আর অর্থহীন। কিন্তু সত্যি, এত কুৎসিত আর অর্থহীন হলেও আমাকে মরতে হবে কেন? কেন মরতে হবে এত যন্ত্রণা পেয়ে? কিছু একটা গণ্ডগোল তো হয়েছে কোথাও। হয়তো যেভাবে বাঁচা উচিত সেভাবে বাঁচিনি। হঠাৎ মনে হলো তার কথাটা। কিন্তু তা কি করে হয়, যখন যা উচিত সবই তো করেছি আমি। নিজেকে শুধান তিনি। আর তৎক্ষণাৎ জীবন মরণের গোটা ধাঁধাটার এই একমাত্র উত্তর মন থেকে হটিয়ে দিলেন, যেন তা একেবারে অসম্ভব। কি চাও এবার? বাঁচতে? কিভাবে বাঁচতে? বাঁচো যেভাবে আদালতে বেঁচেছ। 2 বারই চেঁচিয়ে বলেছে। বিচার বসছে, বিচার বসছে, বিচার বসছে, পুনরাবৃত্তি করলেন তিনি। এইবার বিচার, কিন্তু আমার তো দোষ নেই, চেঁচিয়ে উঠলেন রাগে। কি অপরাধ আমার? কান্না থামিয়ে দেয়ালের দিকে মুখ ফিরিয়ে একই কথা তোলপাড় করতে লাগলেন তিনি তার মনের ভেতর। কেন? কি কারণে আমাকে সইতে হবে এই সমস্ত বিভীষিকা? কি কারণে? যতই না ভাবুন, হদিস মিলল না কোনো। আর যখনই মনে হতো বারবার যে উচিত মতো না বাঁচার পরিণাম এসব, তখনই কীরকম নিখুঁতভাবে ভেবে বেঁচেছেন সে কথাটা ভেবে অদ্ভুত চিন্তাটাকে দূর করে দিতেন। অর্থাৎ তিনি যথেষ্ট নিখুঁতভাবেই বেঁচেছিলেন, কিন্তু তবুও তার পরিণাম এরকম হলো।